হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট, কর্মবার্তা অনলাইনের এই গুরুত্বপূর্ণ জিকে, জিএস এবং জি এর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই জানো, বা যারা নতুন এসেছো তোমরা জানো না যে আমরা 100 ক্লাসের একটি সিরিজ শুরু করেছি, যেখানে আমরা অলরেডি 1 থেকে 25 নাম্বার ক্লাস পর্যন্ত করিয়ে নিয়েছি। এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 26। আপকামিং তুমি জিআরবি2, গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে ফরেস্টার, ফরেস্ট গার্ড থেকে শুরু করে যে কোনো এক্সামকে তুমি টার্গেট বানাচ্ছ, এক্সামে বসবে ভাবছো, প্রিপারেশান করছো, তোমাদের সিলেবাসে যদি জিকে জিএস থেকে থাকে, আমি 100% গ্যারান্টির সঙ্গে তোমাকে বলতে পারি এই আমাদের 100টি ক্লাসের সিরিজ তোমাকে জিকে জিএসে বেস্ট থেকে বেস্ট স্কোর এনে দেবে। আর কোনো কম্পিটিটিভ এক্সাম যদি জিকে জিএসে বেস্ট স্কোর করা যায়, তাহলে ওই এক্সাম অনায়াসে ক্লিয়ার করা যায়। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা তোমাদেরকে বলছি। গত 2023-24 আমরা যে 100টি ক্লাসের সিরিজ শুরু করেছি, সেই সিরিজ থেকে আমরা 90%-এর উপর কমন দিয়েছি আমাদের স্টুডেন্টদেরকে। এবং এই সিরিজে 2025-26 এই সিরিজে আমি দায়িত্ব নিয়ে তোমাদেরকে বলছি, তোমরা যদি 1 থেকে 100টি ক্লাস তোমরা নোট ডাউন করে রাখো, সঙ্গে আমি যা এক্সট্রা ফ্যাক্টগুলো ক্লাস আলোচনা করছি সেগুলো তোমরা নোট করে রাখো, জিকে জিএসে তুমি ম্যাক্সিমাম স্কোর করতে পারবে এবং সেই এক্সামটা তোমাকে ক্লিয়ার করতে সাহায্য করবে তোমার জিকে জিএসের স্কোর। ভালো করে আমার কথাটা তুমি মনের মধ্যে গেঁথে রাখো। চলো আমরা ক্লাসটা শুরু করছি। শুরু করার আগে তোমাদেরকে একটু ইনফর্ম করে দিই। আচ্ছা, 1 থেকে 25 নাম্বার ক্লাসটি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা চেক আউট করতে পারবে, নোট করতে পারবে যারা করোনি ফার্স্ট টাইম। আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা ফরেস্টার, ফরেস্ট গার্ড, ওয়ার্ড সেক্রেটারি, টিপিএসসি পরিচালিত সবগুলো এক্সাম, কম্বাইন্ড 4, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এক্সাইজ সাব ইন্সপেক্টর, টিপিএসসি সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, রেলওয়ে জিডি, রেলওয়ে এমটিএস, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, অলমোস্ট অল এক্সামের যেগুলো আমি বলেছি বা বলিও নি, আমাদের কাছে রয়েছে বেস্ট কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা জানো গত 7 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোটস প্রোভাইড করছি। আমরা গর্বের সঙ্গে বলি, তোমরা চোখ বন্ধ করে কর্মবার্তাকে বিলিভ করো, এই কারণেই যে কর্মবার্তা সততার সঙ্গে তোমাদের সঙ্গে 7 বছর ধরে কাজ করছে এবং ত্রিপুরার সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কর্মবার্তা অনলাইনের স্টুডেন্ট চাকরিরত অবস্থা রয়েছে, যেটা আমাদের জন্য একটা এই কথাটা যখন আমাদের মাথায় আসে, অটোমেটিক আমাদের মধ্যে একটা আলাদা জোশ বেড়ে যায় তোমাদের জন্য কিভাবে আরও বেস্ট থেকে বেস্ট আমরা করতে পারবো। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। চলো প্রথম কোশ্চেনটা কি দেখো, ফুজিয়ামা আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? ইংলিশ ভার্সনটা যাদের প্রয়োজন তোমরা চেক আউট দেখে নেবে ইংলিশ ভার্সনটা। ফুজিয়ামা আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? অপশন আছে, যারা জানো অবশ্যই কমেন্টস করে জানাও। মায়ানমার, আফ্রিকা, জাপান, ইন্দোনেশিয়া। কোথায় অবস্থিত ফুজিয়ামা আগ্নেয়গিরি? ফুজিয়ামা আগ্নেয়গিরি অবস্থিত জাপান। অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, জাপানে অবস্থিত ফুজিয়ামা আগ্নেয়গিরি। আচ্ছা, জাপান সম্বন্ধে যেহেতু জাপানে এসেছে, তাহলে জাপান সম্বন্ধে আমরা কি কি জানতে পারি? জাপানের রাজধানী কি? আমরা সকলেই জানি জাপানের রাজধানী হলো টোকিও, ঠিক না? ওইখানকার কারেন্সি কি? জাপানের কারেন্সি হলো ইয়েন। জাপানের কারেন্সি কি? ইয়েন, ঠিক আছে। আচ্ছা, একটি যে জাপানের বর্তমান প্রাইম মিনিস্টার, এটা তোমাদের জন্য আপকামিং রিসেন্ট যে এক্সাম হচ্ছে ইম্পর্টেন্ট। কেন? সম্প্রতি 21শে অক্টোবর দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন জাপানে। কে সে প্রধানমন্ত্রী জানো তোমরা? উনি হলেন সানে তাকাইচি। সানে তাকাইচি, হ্যাঁ, সানে তাকাইচি প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে 21শে অক্টোবর 2025 জাপানের শপথ নেন। তিনি অ্যাকচুয়ালি লিবার্টি ডেমোক্রেসি পার্টির থেকে বিলং করেন এবং সেই পার্টি একটি ওইখানকারই একটি লোকাল ছোট্ট পার্টির সঙ্গে অ্যালায়েন্স করে সরকার গঠন করেছে এবং সানে তাকাইচিকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তোমরা আশা করি এক্সট্রা ফ্যাক্টগুলো তোমরা নোট করে নিচ্ছ যে যেতটুকু পারছো। চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো, 2 নম্বর কোশ্চেন। ডক্টর ওয়াটসন চরিত্র কার সৃষ্টি? ডক্টর ওয়াটসন চরিত্রটি কার সৃষ্টি? কি হবে সঠিক উত্তর? অপশন এতে আছে শেক্সপিয়ার, অপশন বিতে আছে চার্লস ডিকেন্স, 3 নাম্বার আছে ফ্লেমিং এবং 4 নাম্বার আছে স্যার আর্থার কোনান ডয়েল। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাম্বার, স্যার আর্থার কোনান ডয়েল। ঠিক আছে, স্যার আর্থার কোনান ডয়েলের এই চরিত্র হলো ডক্টর ওয়াটসনের চরিত্র। ঠিক আছে, ওর চরিত্রকে সৃষ্টি করেন। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। যারা ডি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। আচ্ছা, এখানে তোমাদের আরও কিছু কোশ্চেন আসে যে এই শেক্সপিয়ার অ্যাকচুয়ালি যে শাইলক যে চরিত্রটি এটি কার সৃষ্ট? যে শাইলক চরিত্রটি কার সৃষ্ট? তাহলে বলবে তোমরা শেক্সপিয়ার সৃষ্ট শাইলক। হ্যাঁ, তাহলে সরকার রশ্মি ল ক, শাইলক চরিত্রটি কার সৃষ্ট? সেটা শেক্সপিয়ারের সৃষ্ট। তারপরে তোমাদের পরীক্ষা আসে পেগুটি চরিত্রটি কার সৃষ্ট? সেটি হলো চার্লস ডিকেন্সের সৃষ্ট। ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে। পেগুটি চরিত্রটি কার সৃষ্ট? চার্লস ডিকেন্সের সৃষ্ট। এবং শাইলক চরিত্রটি কার সৃষ্ট? শেক্সপিয়ারের সৃষ্ট। তারপরে ডক্টর ওয়াটসনের চরিত্রটি কার সৃষ্ট? স্যার আর্থার কোনান ডয়েলের সৃষ্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি তোমরা নোট করে নিয়েছো। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 3 নাম্বার কোশ্চেন। তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন? এই যে তিতুমির, উনি কোন আন্দোলনের নেতা ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম অনেকবার অনেক এক্সামে এসেছে। আচ্ছা, তোমাদেরকে একটু জানিয়ে দিই, বিগত 10 থেকে 15 বছর বিভিন্ন সেন্ট্রাল স্টেটের এক্সামে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি ক্লাসে রিপিট করাচ্ছি, সেই কারণে এই ক্লাসগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন? তিতুমির ছিলেন ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন তিতুমির। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। এখান থেকে আরেকটি কোশ্চেন আসে তিতুমিরের উপরে, যেমন তিতুমিরের আসল নাম কি? তিতুমিরের আসল নাম কি? এটা অনেকবার অনেক এক্সামে এসেছে। তিতুমিরের আসল নাম হলো মীর নিসার আলী। হ্যাঁ, মীর নিসার আলী, মরশিকার অন্তস্তর দন্তান্ন রসিকার দন্তাস্ব আকার অন্তস্তর, মীর নিসার আলী হলো তিতুমিরের আসল নাম। এখান থেকে আরেকটি কোশ্চেন পরীক্ষায় আসে যে তিতুমিরের সেনাপতির নাম কি? তিতুমিরের সেনাপতির নাম কি? পরীক্ষায় আসে গুলাম মাসুম খা। গুলাম গৌকার লকার ম, তোমরা নোট করে নাও। মাসুম খা হলেন তিতুমিরের সেনাপতির নাম। তিতুমিরের আসল নাম হলো মীর নিসার আলী। তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন? তিতুমির ছিলেন ওয়াহাবি আন্দোলনের নেতা। আশা করি তিতুমিরের উপর যদি কোশ্চেন আসে এই 3-4টি কোশ্চেনে আসবে, এর বাইরে আসবে না। ওকে, আমার উদ্দেশ্য ক্লাসের মধ্যে এটাই থাকে, আমি প্রত্যেক ক্লাসে বলি ক্লাসের মধ্যে তোমাকে কিছু পার্সেন্টেজ শিখিয়ে দেওয়ার জন্য, পরবর্তী সময় যখন ঘরে তুমি রিভিশন দেবে যাতে তোমরা 1-2বার রিভিশন দিলে তোমার মাথায় গেঁথে যায়। 4 নাম্বার কোশ্চেনটা দেখো, মাকড়সার যে শ্বাস অঙ্গের নাম কি? এই যে মাকড়সা, সেটার শ্বাস অঙ্গের নাম কি? স্পাইডারের শ্বাস অঙ্গের নাম কি? কি হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বুকোলাং। বুকোলাং হলো স্পাইডারের শ্বাস অঙ্গের নাম। ঠিক আছে, বুকোলাং, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, যারা এ নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে তোমাদের মাকড়সার উপরে আরেকটি কোশ্চেন আসে যে মাকড়সার রেচন অঙ্গের নাম কি? রেচন অঙ্গ, মাকড়সার রেচন অঙ্গের নাম কি? এটাও তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে হলবে কক্রাল গ্রন্থি। মাকড়সার রেচন অঙ্গের নাম হলো কক্রাল, ক কয় রফলা আকার ল, কক্রাল গ্রন্থি। হ্যাঁ, কক্রাল গ্রন্থি। ঠিক আছে, আচ্ছা, আর মাকড়সার কয়টি পা থাকে? এটা তো আমরা সকলেই জানি, 8টা পাও থাকে। ঠিক না, মাকড়সার 8টি পাও থাকে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, নোট করে নিয়েছো আশা করি। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 5 নাম্বার কোশ্চেন। WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WTO এর ফুল ফর্মও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ফুল ফর্মের মধ্যে আসে, অনেকবার এসেছে। WTO এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ঠিক আছে। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত জেনিভাতে, জেনিভা, হ্যাঁ, জেনিভাতে এর সদর দপ্তর অবস্থিত। সদর দপ্তর অবস্থিত জেনিভাতে, WHO এর হেডকোয়ার্টার, ওকে, সদর দপ্তর জেনিভাতে অবস্থিত, ওকে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওকে। চলো আরেকটি ইনফরমেশন তোমাদেরকে করে দিই। দেখো, তোমরা যদি আমাদের এই প্রত্যেকটা জিকে জিএস এর ক্লাসের PDF সঙ্গে আনসার কি এবং পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন পেতে হয়, তাছাড়া সঙ্গে আরও এক্সট্রা কিছু বেনিফিট আছে, যেমন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনপত্রগুলো যে এক্সামের কালেক্ট করা যায়, আরও বেশ কিছু ফেসিলিটি রয়েছে। এই ফেসিলিটিগুলো যদি তোমরা 2027 পর্যন্ত পেতে চাও, ওয়ান টাইম আমাদের পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো, যেখানে প্রায় 400-র উপরে স্টুডেন্ট জয়েন আছে। ওয়ান টাইম 499, ভালো করে শুনো, 499 একবারের জন্য পে করে, নাকি বারবার, একবারের জন্য পে করে 2027 পর্যন্ত তোমরা এই ফেসিলিটিগুলো আমাদের থেকে পেতে পারো। প্রত্যেকটা জিকে জিএস এর ক্লাসের PDF সঙ্গে আনসার কি, তাহলে তোমাদের নোট করতে হবে না। প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন, যেখানে ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল যেভাবে আমরা ম্যাগাজিন রেডি করি, ম্যাগাজিন যে এক্সামগুলোর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনপত্র কালেক্ট করা যায়, কোশ্চেনপত্র, আরও কিছু বেশ ছোটোখাটো ফেসিলিটি রয়েছে। সেই ফেসিলিটিগুলো তোমরা 499 ওয়ান টাইম পেমেন্ট করে 2027 পর্যন্ত তোমরা পেতে পারো। 2027 পর্যন্ত কেন? 2028 ত্রিপুরা বিধানসভা ইলেকশন, 2027 পর্যন্ত প্রত্যেকটা এক্সাম কিন্তু কমপ্লিট হবে। 400-র মতো স্টুডেন্ট জয়েন আছে। তুমি জয়েন করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, দাদা পেইড গ্রুপে জয়েন করতে চাই, তাহলে আমরা ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। জয়েন করে নাও, লস হবে না, এতটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুমি হিসাব নিকাশ করে দেখো লস হবে কি না। 400 স্টুডেন্ট জয়েন আছে, রিসেন্ট খোলা হয়েছে কয়েক মাস আগে গ্রুপটা, 400 স্টুডেন্ট অলরেডি জয়েন করে নিয়েছে। তুমিও জয়েন করে নাও, বেশ কিছু ফেসিলিটি পাবে কর্মবার্তা অনলাইন থেকে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 6 নম্বর কোশ্চেনটা। 6 নম্বর কোশ্চেনটা কি দেখো, বসু বিজ্ঞান মন্দির কার নামের সাথে যুক্ত? বসু বিজ্ঞান মন্দির কার নামের সাথে যুক্ত? কি হবে সঠিক উত্তর? সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, সত্যজিৎ রায়, কোনোটি নয়। বসু বিজ্ঞান কেন্দ্র, সঠিক উত্তর কি হবে? কার নামের সঙ্গে যুক্ত? ইয়েস, বসু বিজ্ঞান কেন্দ্র হলো জগদীশ চন্দ্র বসুর নামের সঙ্গে যুক্ত। অটোমেটিক তোমরা বুঝতে পারছো বসু বিজ্ঞান কেন্দ্র, তাহলে সত্যজিৎ নাথ বসু এবং জগদীশচন্দ্র বসুর মধ্যে তোমাদের কনফিউশন থাকবে, কেন শেষে নিকনেম বসু লাগানো আছে, ঠিক না? তাহলে সঠিক উত্তর কিন্তু বি নাম্বার হবে, জগদীশচন্দ্র বসু, নাকি সত্যেন্দ্রনাথ বসু, ঠিক আছে? অপশন বি হবে সঠিক উত্তর। বসু বিজ্ঞান মন্দির কার নামের সঙ্গে যুক্ত? জগদীশচন্দ্র বসু, ওকে। আচ্ছা, এই যে বসু বিজ্ঞান মন্দির, সেটা তোমরা মনে রাখবে যে 1917 সালে প্রতিষ্ঠা হয়। কত সালে? 1917 সালে প্রতিষ্ঠা হয়, ওকে, 1917 সালে প্রতিষ্ঠা হয়। আচ্ছা, এই যে জগদীশচন্দ্র বসু, উনি কি জন্য বিখ্যাত? উনি একজন বিজ্ঞানী, আমরা জানি। কিসের জন্য উনি মানে বিশেষ করে ফেমাস হয়ে গেছেন? উদ্ভিদের প্রাণ আছে প্রথম কে আবিষ্কার করেন, প্রমাণ করেছিলেন ওই জগদীশচন্দ্র বসু। ওই তখন থেকে কিন্তু উনি মানে হাইলাইট বা ফেমাস হয়ে গেছেন। তাছাড়া ওনার আরও মানে রিচার্জে আরও মানে বেশ ভালো ভালো অনেক কিছু রয়েছে, তবে এখান থেকে আমরা বিশেষ করে জগদীশচন্দ্র বসুটা নামটা আমরা বিশেষ করে জানি, ঠিক না? উদ্ভিদের প্রাণ আছে প্রথম কে আবিষ্কার করেন? পরীক্ষায় আসে কোশ্চেন, জগদীশচন্দ্র বসু, ঠিক আছে, ওকে। 7 নম্বর কোশ্চেনটা দেখো, স্বামী বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেন? আমরা সকলেই জানি স্বামী বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেন। ইয়েস, শিমুলিয়াতে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ, শিমুলিয়া, ঠিক না? অপশন এ হবে সঠিক উত্তর, স্বামী বিবেকানন্দ, ঠিক না? স্বামী বিবেকানন্দ শিমুলিয়াতে জন্মগ্রহণ করেন, ঠিক আছে। আচ্ছা, এখানে অপশন আছে, দেখো অপশনটি একটু ভালো করে দেখো তোমরা। কটক, কটকটা খুব ফেমাস নাম না? অনেক শোনা শোনা মনে হচ্ছে না? ইয়েস, কটকে কে জন্মগ্রহণ করেন জানো? সুভাষচন্দ্র বসু, ঠিক না? সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন কটক শহরে, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে তোমাদের দেখো জোড়াসাঁকো, সকলেই জানি জোড়াসাঁকোতে কে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক না? রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? জোড়াসাঁকোতে, ঠিক না? তারপর রয়েছে কামারপুকুর, কামারপুকুরে কে জন্মগ্রহণ করেন? শ্রীরামকৃষ্ণ ভগবান, ঠিক না? শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কামারপুকুরে জন্মগ্রহণ করেন, স্বামী বিবেকানন্দর গুরুদেব, ঠিক না? আচ্ছা, সকলের গুরুদেব, আমারও গুরুদেব, আমারও খুব মানি। চলো
এই নেক্সট কোশ্চেন দেখো 8 নাম্বার কোশ্চেন, কোন জলে খুব সহজে ফেনা হয় না? কোন জলে সহজে খুব ফেনা হয় না? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ক্ষার জলে। যে জলে ক্ষারের পরিমাণ বেশি, ক্ষার বা ক্ষারের পরিমাণ বেশি, সেই জলে কিন্তু সহজে ফেনা হয় না। অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, মানে হার্ড ওয়াটার, যেটাকে বলা হয় হার্ড ওয়াটার। হ্যাঁ, হার্ড ওয়াটার, ঠিক না? হার্ড ওয়াটার। হার্ড ওয়াটারের সংকেত কি জানো তোমরা? সংকেত D2O। D2O হলো এটার সংকেত, হার্ড ওয়াটার। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসে। চলো 9 নাম্বার কোশ্চেনটা দেখো, কোন ধমনী দূষিত রক্ত পরিবহন করে? কোন ধমনী দূষিত রক্ত পরিবহন করে? কি হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হবে ফুসফুসীয় ধমনী। হ্যাঁ, ফুসফুসীয় ধমনী। ঠিক আছে, ফুসফুসীয় ধমনী তোমার এই দূষিত রক্ত পরিবহন করে। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক না, অপশন এ হবে সঠিক উত্তর। আচ্ছা, এখান থেকে তোমাদের পরীক্ষা আরেকটি কোশ্চেন প্রশ্ন আসে যে কোন শিরা বিশুদ্ধ রক্ত পরিবহন করে? বিশুদ্ধ রক্ত কোন শিরা পরিবহন করে? তাহলে কিন্তু ফুসফুসীয় শিরা হবে। হ্যাঁ, ফুসফুসীয় শিরা, মনে রাখবে ফুসফুসীয় শিরা আর একটি হলো ফুসফুসীয় ধমনী। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন। আর তোমরা দেখো, তোমাদেরকে আবারও আমি বলছি, প্রত্যেকটা ক্লাস একটু টাইম বার করে প্রত্যেকটা ক্লাস 1 থেকে 100টা ক্লাস নোট করার চেষ্টা করো, সঙ্গে এক্সট্রা ফ্যাক্ট। কাজে আসবে, গ্যারান্টি দিয়ে আমি বলছি তোমাকে, কাজে আসবে। পরীক্ষার পরে আমার কথার সঙ্গে মিলিয়ে নেবে, তখন মিলিয়ে আর কি লাভ হবে যদি তুমি ঠিকঠাকভাবে এখন থেকে না করো, ঠিক না? চলো 10 নম্বর কোশ্চেনটাকে দেখো, আর আগের ক্লাসগুলো ভালো করে আবারও বলছি, আগের ক্লাসগুলো নোট করে রাখো। সুনামি কি কারণে হয়? সুনামি, এই যে সুনামি আমাদের হয়, সুনামিটা বেসিক্যালি কি কারণে হয়? ঘূর্ণিঝড়, অগ্নিগিরি, চাঁদের আকর্ষণ, না সমুদ্রতলে ভূমিকম্পন? কি হবে সঠিক উত্তর? অ্যাকচুয়ালি সুনামিটা বিশেষ করে হয় সমুদ্রতলে ভূমিকম্পনের কারণে। সমুদ্র জল দেখো না, মানে কতটুক হাইয়ে উঠে যায়, কতটুক মানে সুনামির কারণে সমুদ্র, যারা তুমি ওই সময় যদি সমুদ্রের দিকে একটু তাকাতে পারো বা দেখতে পারো, তাহলে বুঝতে পারবে সমুদ্র জলের অবস্থা কি হয়। অ্যাকচুয়ালি সমুদ্রর তল দেশে বা তলে যদি ভূমিকম্প হয়, ওই ভূমিকম্পের কারণে কিন্তু সুনামির সৃষ্টি হয়। অপশন ডি হবে সঠিক উত্তর। যারা ডি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক। আচ্ছা, এখান থেকে তোমাদের আরেকটি কোশ্চেন আসে সুনামি, যে সুনামির দেশ কাকে বলা হয়? এই কোশ্চেনটা অনেকবার অনেক এক্সামে এসেছে, আমরা দেখেছি। সুনামির দেশ কাকে বলা হয়? অ্যাকচুয়ালি সুনামির দেশ বলা হয় জাপানকে। জাপানে মানে কি বলবো, সবচেয়ে বেশি সুনামি মানে এখন পর্যন্ত হয়েছে, এবং মানে ফিউচারেও হবে এমনটা আশা করা যাচ্ছে। যাক, ফিউচারটা ছোড়ো, এখন পর্যন্ত সবচেয়ে বেশি জাপানে সুনামি হয়েছে, সেই কারণে জাপানকে সুনামির দেশ বলা হয়। আচ্ছা, ভূমিকম্প। আচ্ছা, ভূমিকম্প যে তীব্রতা ভূমিকম্পের, এটা কি মানে কিসের সাহায্যে মাপা হয়? সকলেই আমরা জানি, আমরা বিশেষ করে এটা 5-6-এ পড়ে এসেছি, রিক্টার স্কেল দ্বারা ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, কম্পন মাপা হয়, ঠিক না? ইয়েস, এটা কিন্তু পরীক্ষা আসে কিন্তু, ঠিক আছে, দেখবে ভালো করে। 11 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের বৃহত্তম প্ল্যানেটেরিয়াম কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের বৃহত্তম প্ল্যানেটেরিয়াম কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? ইয়েস, কলকাতায় অবস্থিত, ঠিক না? কলকাতায় অবস্থিত। নাম কি? সকলেই জানি আমরা, বিরলা, ঠিক না? বিরলা প্ল্যানেটোরিয়াম, ভারতের মধ্যে সবচেয়ে বড় প্ল্যানেটোরিয়াম, যেটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বা কলকাতায় অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তোমাদের আরও কিছু প্রশ্ন আসে, আমি একটু অপশনটি তোমাদেরকে একটু রিভাইজ করছি, ভালো করে শুনো বা নোট করে রাখো। চেন্নাই। ভারতের দীর্ঘতম বিচ কোথায় অবস্থিত? চেন্নাই অবস্থিত। নাম কি? মেরিনা বিচ। যদি কখনো চেন্নাই যাওয়া পরে বা যাও, দেখে আসবে। যদিও আনফরচুনেটলি আমি তোমরা জানো, তোমাদের সকলকে শেয়ার করেছি, এই গত সেপ্টেম্বর মাসে আমি 20 ডেজের মতো চেন্নাই মানে ছিলাম, মাকে নিয়ে গিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য, সকলে জানো। কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি যে আমি এই মেরিনা বিচে গিয়ে একবার ঘুরে আসি, কেন আমি মাকে সিঙ্গেল একাই নিয়ে গিয়েছিলাম। তো মা অসুস্থ ছিল, তো মাকে রেখে কিভাবে একটু, চেন্নাই অ্যাপোলো হসপিটালে ছিলাম, অ্যাপোলো থেকে মেরিনা বিচ প্রায় তোমার 3.5 কিলোমিটার থেকে
4 কিলোমিটারের মতন হয় ডিস্টেন্স, ঠিক আছে। তো আমি একবার ভাবছিলাম গিয়ে আসবো, তখন মনটা এমন মানে মনের মধ্যে ওই জিনিসটা ছিল না যে আমি গিয়ে মেরিনা বিচ দেখে আসি, কেন মা ওখানে অসুস্থ পড়ে আছে, ঠিক না, সেই কারণে আমারও যাওয়া হয়নি। বাট ফিউচারে কখন কবে যাওয়া হবে না যাওয়া হবে সেটা কে জানে, ঠিক না। তো সুতরাং তোমাদের যদি এমন কোনো স্কোপ হয়, মানে আমি শুনেছি বা টিভিতে বা অনেক কিছুতে দেখেছি যে মানে খুবই সুন্দর, ঠিক না, মানে প্র্যাকটিক্যালি তো দেখিনি কাছে থেকে। যদি তোমাদের মৌকা হয় কোনোদিন দেখে আসবে, হ্যাঁ। মেরিনা বিচ, ঠিক আছে, চেন্নাই অবস্থিত যেটা, হ্যাঁ। ওই তো বললামই তো, মানে যেখানে আমি মানে এপোলো হাসপাতালে গিয়েছিলাম তাই 3.5 থেকে 4 কিলোমিটারই ছিল, নজদিকেই ছিল, তারপরে যাওয়া হয়নি। আচ্ছা যাই হোক, চলো নেক্সট। নেক্সট কি তোমার অপশন সি। অপশন সিতে কি রয়েছে? তামিলনাড়ু। দেখো তামিলনাড়ুর উপরে যদি আমরা কোশ্চেন বলি, ভারতের বৃহত্তম বারান্দা, ভারতের বৃহত্তম বারান্দা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত, পরীক্ষা প্রশ্ন আসে। রামেশ্বর, তামিলনাড়ুর অ্যাকচুয়ালি রামেশ্বরে অবস্থিত। তামিলনাড়ু যদি অপশনে তামিলনাড়ু থাকে তামিলনাড়ু দেবে, যদি রামেশ্বর থাকে তাহলে রামেশ্বর করবে। রামেশ্বর তামিলনাড়ুতে অবস্থিত, ভারতের বৃহত্তম বারান্দা, ঠিক আছে। আচ্ছা, অপশন ডিতে কি আছে দেখো? কর্ণাটক। ভারতের বৃহত্তম গম্বুজ, ভারতের বৃহত্তম গম্বুজ কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত, কর্ণাটকের বিজাপুরে অবস্থিত, হ্যাঁ, বিজাপুরে অবস্থিত ভারতের বৃহত্তম গম্বুজ। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি পেলাম 11 নম্বর কোশ্চেন থেকে? ইম্পর্টেন্ট, আবার রিভাইজ করছি, যদি নোট না করে থাকো নোট করে থাকো। ভারতের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত, নাম কি? বিরলা প্ল্যানেটোরিয়াম। চেন্নাই, ভারতের বৃহত্তম বা দীর্ঘতম বিচ কি, বিচ কোথায় অবস্থিত? চেন্নাই অবস্থিত, নাম কি? মেরিনা বিচ। ভারতের বৃহত্তম বারান্দা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ুর কোথায় অবস্থিত? রামেশ্বরে অবস্থিত। ভারতের বৃহত্তম গম্বুজ কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত, কর্ণাটকের কোথায় অবস্থিত? বিজাপুরে অবস্থিত, ঠিক আছে। 4টা কোশ্চেন এখান থেকে পেলাম আমরা, 4টা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং নোট করে নিয়েছো। চলো নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? সকলেই আমরা জানি, কমেন্টস করো দেখি, সকলে কমেন্টস করো। এটা কমেন্টস করতে হবে না, ভারতের দীর্ঘতম নদীর নাম কি এটা সকলেই জানো। দীর্ঘতম বলছে যে দৈর্ঘ্য কত, এটা কমেন্টস করে জানাও দেখি আমি, দৈর্ঘ্য কত? ইয়েস, ভারতের বৃহত্তম নদী হলো গঙ্গা, দৈর্ঘ্য হলো 2525 কিলোমিটার। অনেকবার আমি এই ক্লাসগুলো করিয়েছি আগে। কেন এতটা ইম্পর্টেন্ট ক্লাস, এতটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো না করালে নাই হয়, এগুলো না করালে নাই হয়, প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। চলো তাহলে 2525 কিলোমিটার, ওকে। চলো এখানে অপশন সিতে আছে, দেখো কি আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সে কারণে তোমাদের সঙ্গে আলোচনা করছি। গোদাবরী। গোদাবরীর উপরে কি প্রশ্ন আসে জানো? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কি? গোদাবরী, ঠিক আছে। অপশন সি, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, ওকে। অপশন ডিতে কি আছে দেখো? কাবেরী। কাবেরীকে কি বলা হয় জানো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরীকে, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরীকে। কেন বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা? জানি আমরা গঙ্গা নদী পবিত্রতার প্রতীক, পবিত্রতা। কাবেরী নদীকে তার পবিত্রতার জন্যই দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবগুলো কোশ্চেন, আশা করি নোট করে নিয়েছো। দেখো পরীক্ষার আগ পর্যন্ত হয়তোবা এই কোশ্চেনগুলো তোমরা পাবে না। দেখো বই বই পড়তে পারো, বুকের মধ্যে অনেক কিছু রয়েছে, কিন্তু বইয়ের ভাষা সবাই বুঝে না। বইয়ের মধ্যে ইন ডিটেলস এতটা তুমি পাবে না, কখনো পাবে না। জাস্ট এমসিকিউ পাবে, আনসার পাবে, এত ইন ডিটেলস তোমরা পাবে না। আমি যে মানে যেটুকু আমার দ্বারা হচ্ছে আমি বেস্ট থেকে বেস্ট তোমাদেরকে দিতে চেষ্টা করছি। আমাদের লক্ষ্য এটাই, জিকে জিএসে ম্যাক্সিমাম স্কোর হাসিল করা। যদি আমি বিশ্বাস করি ম্যাক্সিমাম স্কোর যদি জিকে জিএসে আমি স্কোর করতে পারি, মানে এক্সাম তোমার অনায়াসে ক্লিয়ার হয়ে যাবে, বাকি যদি তুমি মোটামুটিও পেয়ে থাকো। সে কারণে আমরা জিকে জিএসকেই তোমাদেরকে ভালো করে জোর দিচ্ছি শুরু থেকে। চলো 13 নম্বর কোশ্চেন। ইউনাইটেড পোস্টাল ইউনিয়ন সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনাইটেড পোস্টাল ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে বার্নলে অবস্থিত, হ্যাঁ, বার্নলে অবস্থিত, হ্যাঁ। অপশন এ হবে সঠিক উত্তর। যারা এই নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক, ওকে। চলো নেক্সট কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন। চন্দন কাঠের জন্য কোন রাজ্য বিখ্যাত? চন্দন কাঠ, আমরা সকলে জানি চন্দন কাঠের জন্য বিখ্যাত হলো কর্ণাটক। যখন কর্ণাটকের নাম আসে, কপি, চন্দন, এগুলো আমাদের মাথায় কিন্তু অটোমেটিক এসে পড়ে, ঠিক আছে। চলো, কর্ণাটকের রাজধানী কি? বেঙ্গালুরু, আমরা সকলে জানি।
বেঙ্গালুর চন্দন কাঠ ভারতের মধ্যে চন্দন কাঠের জন্য বিখ্যাত, সঙ্গে কফি উৎপাদনেও প্রথম স্থানে রয়েছে ভারতের মধ্যে কর্ণাটক। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তোমাদের আরেকটি প্রশ্ন আসে যে ভারতের মধ্যে সোনা কোথায় বেশি উৎপন্ন হয়? কর্ণাটকে কিন্তু, ঠিক না? গত ক্লাসের সময়তে আমি শায়দ এই কোশ্চেনটা আমি করিয়েছি কর্ণাটকে। হ্যাঁ, 15 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংসদের অঙ্গ হলো, ভারতীয় যে সংসদ পার্লামেন্ট সেটার অঙ্গ কি? অপশনে আছে দেখো, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। অপশনটা ভালো করে দেখো, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভা, রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা, রাজ্যসভা, লোকসভা। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন সি, রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা। ভারতীয় সংসদের অঙ্গ, ভারতীয় সংসদের অঙ্গ হলো রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা। সংসদের দুটি কক্ষ থাকে, একটি লোকসভা এবং একটি রাজ্যসভা। রাজ্যসভাকে বলা হয় উচ্চ কক্ষ এবং লোকসভাকে বলা হয় নিম্ন কক্ষ। আশা করি আমরা এগুলো জানি, কেননা বেসিক লেভেলের কোশ্চেন এগুলো। ওকে, চলো আজকের ক্লাসে আমরা এই 15টি কোশ্চেন করিয়েছি। আশা করি কোশ্চেনগুলো থেকে তোমরা কিছু শিখতে পেরেছো, কিছু ম্যাক্সিমাম সবগুলো নোট করে নিয়েছো। সেম ক্লাস আমাদের কন্টিনিউ চলতে থাকবে। নেক্সট ক্লাস আসবে 27, তারপরে আসবে 28, এভাবে 100 পর্যন্ত আমাদের সিরিজ চলতে থাকবে। তবে টাইম শিডিউল আমি বলতে পারছি না, কেন রেগুলার বেসিসে আমি ক্লাসগুলো তোমাদেরকে করাতেই পারছি না। আমি আমার প্রফেশনে খুবই বিজি থাকি, সেই কারণে তোমাদেরকে এতটা আমি টাইম দিতে পারছি না। তবে প্রমিস করছি, যা আমরা তোমাদেরকে কমিটমেন্ট করেছি যে 100 ক্লাসের সিরিজ দেবো, 100 ক্লাসের সিরিজ দিয়ে দেবো। আপ টু জিআরবিটি গ্রুপ সিকে, গ্রুপ ডিকে আমরা টার্গেট রেখেছি, এর আগে তোমাদেরকে আমরা কমপ্লিট করিয়ে দেবো। ইনফর্ম করতে চাই, আমাদের দুটি ফ্রি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। আর আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি মেনটেন নোট যদি তোমরা আমাদের থেকে নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবে। ডিয়ার স্টুডেন্ট, দায়িত্ব নিয়ে বলতে পারি বেস্ট থেকে বেস্ট নোটস রেডি করেছি, যেটা আমরা গত 7 বছর ধরে করে আসছি। জাস্ট এখন না, নিয়ে পড়ো, ভালো রেসপন্স পাবে। চলো নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।